মিনিট ওয়েট করি, আর কিছু জয়েন করুক। আমি এখন পর্যন্ত প্রায় 25 জনের মতো দেখতে পাচ্ছি। তোমাকে আমি কো-হোস্ট করছি, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তোমরা কি অ্যাসাইনমেন্টটা নওশাদ দিতে পারছিলা? জি স্যার। ঠিক আছে, তুমি তাহলে ওয়েটিং রুমটা একটু দেখো, আমি প্রেজেন্টেশন স্লাইডটা একটু রেডি করি। আচ্ছা স্যার। আর যারা জয়েন করছো, আমার কথা শুনতে পাচ্ছো, তারা অ্যাজ ইউজুয়াল তোমাদের আইডি নাম্বারটা চ্যাট বক্সে একটু টাইপ করে দিবা। এর আগে কয়েকটা আম, যে কয়টা অনলাইন ক্লাস হয়েছে, কয়েকজন একটু আইডি নাম্বার বোধহয় ভুল করতেছো, টাইপ করতে 18 এর জায়গায় 1 দিচ্ছ, এরকম হচ্ছে। একটু খেয়াল করে টাইপ করো। স্লাইড দেখতে পাচ্ছ তোমরা? জি স্যার। আচ্ছা, আমার যতদূর মনে পড়ে, লাস্ট ক্লাসে আমরা একটা ইউজ কেস ডায়াগ্রাম, একটা এক্সাম্পল দিয়ে শেষ করেছিলাম। তন্ময়, তুমি যারা ওয়েটিং রুমে থাকবে তাদেরকে ইয়ে করো, এডমিট করো। জি স্যার। আচ্ছা, এই ইউজ কেস ডায়াগ্রামটা আমরা আসলে মূলত এই চ্যাপ্টারটা ছিল মডেলিং এর উপরে। তো এই মডেলিং এর মধ্যে আমরা ইউজ কেস ডায়াগ্রাম পর্যন্ত এসেছি। এরপরে এই চ্যাপ্টারে আরেকটা ডায়াগ্রাম আছে, অ্যাক্টিভিটি ডায়াগ্রাম। এবং তোমাদেরকে আমি এই গত ক্লাসে একটা লিংক শেয়ার করেছিলাম, যে লিংকটা তোমরা এই ডায়াগ্রাম গুলো ড্র করার জন্য এবং বোঝার জন্য খুব ভালো সাইট। ওখান থেকে তোমরা টিউটোরিয়াল গুলো দেখতে পাবা, এবং ওখানে কিছু এক্সাম্পল আছে, ওই এক্সাম্পল গুলো অবশ্যই তোমরা প্র্যাকটিস করবা। এবং তোমাদের নিজেদের যে প্রজেক্ট গুলো, সেগুলোতেও কিন্তু মানে তোমরা যখন প্রেজেন্ট করবা বা কাজ করতে থাকবা, তখন কিন্তু এই ডায়াগ্রাম গুলো তোমাদের বিভিন্ন সময় লাগবে, এবং এগুলো বিভিন্ন সময় তোমরা তোমাদের ডকুমেন্টের মধ্যে এগুলো রাখতে হবে। আচ্ছা, এখানে ইউজ কেস ডায়াগ্রামে একটা অনলাইন ভিডিও শেয়ারিং সিস্টেমটা, এটা লাস্ট এক্সাম্পল ছিল। যে এইটা হচ্ছে তোমার সিস্টেম বাউন্ডারি। এখানে যে সব ইউজ কেস গুলো আছে, এই ইউজ কেস গুলোতে কিভাবে এরা অ্যাক্টর, দুই ধরনের অ্যাক্টর, একটা রেজিস্টার্ড ইউজার আর একটা হচ্ছে জেনারেল ইউজার, তারা কিভাবে পার্টিসিপেট করে বা ইন্টারেক্ট করে সিস্টেমের সাথে, সেটার ইন্টারাকশনটা এখানে দেখানো হচ্ছে। আচ্ছা, আজকে আমরা এখান থেকে শুরু করছি, যেটা হচ্ছে দ্য অ্যাক্টিভিটি ডায়াগ্রাম। এখন এই অ্যাক্টিভিটি ডায়াগ্রাম তোমরা আর এই লেকচার দুইটা, স্পেশালি এই ডায়াগ্রাম যে লেকচার গুলো আছে, এইটা এবং এর পরের আরেকটা স্লাইড, এই দুইটা স্লাইড আশা করি তোমাদের অনেকের হয়তো খুব ভালো দখল আছে, কারণ তোমরা এগুলো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ করার কথা অবশ্যই। এবং আমি একটু খোঁজ নিয়ে দেখলাম যে এগুলো, আমাকে বলা হলো যে এগুলো তোমরা নাকি পারো। তো যাই হোক, যতটুকু পারো, কিন্তু এটা তোমাদের এখানেও লাগবে, কারণ এখানে ওয়েব সেন্ট্রিক যে ইউএমএল টা আছে, ইউডব্লিউই যেটা আমি বললাম, ওয়েব সেন্ট্রিক ইউএমএল টা একটু, ড্রয়িংটা একটু ডিফারেন্ট। এই জন্য তোমরা এখানে কিছু পয়েন্ট, খুব ছোট, এগুলো যদি তুমি পরীক্ষার খাতায় ঠিক মতো ড্র করতে না পারো, সেই ক্ষেত্রে তুমি আসলে মার্কস একটু কম পাবা। তুমি ধরো ইউএমএল, ইউজ কেস ডায়াগ্রাম বা অ্যাক্টিভিটি ডায়াগ্রাম ডিজাইন করছো,
কিন্তু সেটা ওয়েব সেন্ট্রিক ভাবে হয়নি। ওয়েব সেন্ট্রিকটা কিরকম এইখানে আমরা একটু পরেই দেখতে পাবো যে কিভাবে ওয়েব সেন্ট্রিক গুলোতে কিভাবে কি মিন করে বা কয়েকটা পয়েন্ট আছে, ওই পয়েন্টগুলো কি কি থাকে। এখন দেখো অ্যাক্টিভিটি ডায়াগ্রামের ফার্স্ট অফ অল হচ্ছে what is activity diagram? An activity is a step in a process where some work is getting done. মানে এটা হচ্ছে একটা রেক্টেঙ্গুলার বক্স দিয়ে, ছোট ছোট রেক্টেঙ্গুলার বক্স দিয়ে এক একটা অ্যাক্টিভিটিকে রিপ্রেজেন্ট করা হয়। এখন এই অ্যাক্টিভিটি গুলো এটা একটা আহ, বলা হতে পারে যে এই অ্যাক্টিভিটি বলা হচ্ছে ওই জায়গাটা যেই জায়গাটায় একটা প্রসেস কমপ্লিট হচ্ছে, সেটা হচ্ছে একটা অ্যাক্টিভিটি। তো এখন এই অ্যাক্টিভিটিটা যেভাবে রিপ্রেজেন্ট করতে হয়, এটা ইউএমএল ডায়াগ্রাম দিয়ে বা ম্যাজিক ড্র দিয়ে বা স্টার ইউএমএল দিয়ে ডিজাইন করলে এটা জাস্ট সিম্পল একটা রেক্টেঙ্গুলার বক্স। এর ভিতরে তুমি ওই যে অ্যাক্টিভিটিটা করতেছো সেই অ্যাক্টিভিটিটার নামটা লিখবা। এর আগে ইউজ এর মধ্যে পুরো একটা বড় সিস্টেম বাউন্ডারির ভিতরে যে প্যারাবোলা গুলো ছিল বৃত্তাকার, ওগুলো ছিল এক একটা ইউজ কেস। তো ওই এক একটা ইউজ কেস, ধরো লগইনটা একটা অ্যাক্টিভিটি। তো এই লগইনটার জন্য কি কি স্টেপ বাই স্টেপ কি কি প্রসেস আছে, সেই প্রসেসটা আরো ডিটেলস আকারে অ্যাক্টিভিটি ডায়াগ্রামে দেখানো হয়। তো এক নম্বর হচ্ছে তাহলে অ্যাক্টিভিটি কিভাবে আঁকতে হয়। অ্যাক্টিভিটি হচ্ছে সিম্পল এরকম, তুমি অ্যাক্টিভিটিটার নাম লিখবা, তারপরে প্রত্যেকটা অ্যাক্টিভিটি মানে ওয়ান স্টেপ টু অ্যানাদার স্টেপ, এটা অনেকটা ফ্লো গ্রাফের মতো। একটা স্টেপ থেকে আরেকটা স্টেপে যেতে হলে একটা ট্রানজিশন লাগে। ট্রানজিশন টেকস প্লেস বিকজ দ্য অ্যাক্টিভিটি ইজ কমপ্লিটেড। যদি ফার্স্ট স্টেপটা কমপ্লিট হয় তাহলেই সেটা ট্রানজিট করে নেক্সট স্টেপে যাবে। এই ট্রানজিশনটা চিহ্নটা হচ্ছে অ্যারো মার্ক। উপর থেকে অ্যাক্টিভিটি থেকে একটা অ্যাক্টিভিটি থেকে আরেকটা অ্যাক্টিভিটিতে যাবে। এখানে যে এক্সাম্পলটা দেয়া আছে, যেমন ধরো আমরা সবাই বই পড়ি। এই বই পড়ার মধ্যে একটা মজার বিষয় হচ্ছে বই পড়তে গিয়ে দেখা যায় যে রিড দ্য পেজ, রিড দ্য পেজ হচ্ছে একটা অ্যাক্টিভিটি। রিড এ পেজ বা রিড দ্য পেজ হচ্ছে বুক রিডিং এর একটা অ্যাক্টিভিটি। সেখান থেকে যদি তুমি পুরো বইয়ের ওই পেজটা যদি তুমি কমপ্লিট করে ফেলো, তাহলে আমরা কি করি? তাহলে আমরা ওই পেজটা চেঞ্জ করি, ওই পেজটাকে আমরা টার্ন ওভার করি বা ওই পেজটা আমরা উল্টে ফেলি। তো ওই পেজ চেঞ্জ করে পরের পেজে যাই। তাহলে এই দেখো একটা অ্যাক্টিভিটি কমপ্লিট হওয়ার পরে তারপরে কিন্তু এই ট্রানজিশন সাইনটা আসবে। ট্রানজিশন সাইনটা আসার পরে তারপরে তুমি কি কিসে যাচ্ছ? আরেকটা অ্যাক্টিভিটিতে যাচ্ছ, যে পেজটা তুমি উল্টাচ্ছ, টার্ন দা পেজ। তাহলে উল্টালো, এইটা যদি উল্টানো হয় তারপরে উল্টানোর পরে তুমি দেখো এটা একটা লুপের মতো। এরপরে এই টার্ন দা পেজ থেকে তুমি আরেকটা ট্রানজিশন দিয়ে তুমি যদি রিড দা পেজে আসো, তুমি পেজটা উল্টালা, উল্টানোর পরে ওই পেজটা পড়লা, পড়ার পরে আবার ওই অ্যাক্টিভিটি কমপ্লিট হলো, আবার পেজটা চেঞ্জ করলা, এভাবে করে একটা বই কমপ্লিট হয়। এটা হচ্ছে ট্রানজিশন। অ্যাক্টিভিটি ডায়াগ্রামের ট্রানজিশনটা আঁকা হয় হচ্ছে একটা ইউনিডিরেকশনাল অ্যারো দিয়ে। একটা ইউনিডিরেকশনাল অ্যারো দিয়ে অ্যাক্টিভিটি ডায়াগ্রামের ট্রানজিশনটা দেখানো হয়। আচ্ছা, তারপরে হচ্ছে গার্ড কন্ডিশন। এরপরে বলা হয় যে অ্যাক্টিভিটি ডায়াগ্রামে অনেক গার্ড কন্ডিশন থাকে। গার্ড কন্ডিশন ক্যান বি অ্যাসাইন্ড টু এ ট্রানজিশন টু রেস্ট্রিক্ট দ্য ইউজ অফ এ ট্রানজিশন। গার্ড কন্ডিশনটা কোথায় ব্যবহার করা হয়? এটা অ্যাসাইন করা হয় ট্রানজিশনের মধ্যে। ভালো করে খেয়াল করবা, এটা পরীক্ষায় অনেক ছেলে পেলে অ্যাক্টিভিটি ডায়াগ্রাম আঁকা কিন্তু খুব সোজা, এটা ফ্লো চার্ট বা ফ্লো গ্রাফের মতো। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে কেউ কিন্তু গার্ড কন্ডিশন বুঝে না, অনেকে ডিসিশন বুঝে না। দুইটা শব্দ, একটা হচ্ছে গার্ড কন্ডিশন, একটা হচ্ছে ডিসিশন। গার্ড কন্ডিশনটা হচ্ছে ট্রানজিশনের মধ্যে অ্যাসাইন করা হয়, ট্রানজিশনের মধ্যে। এটা কেমন? এটা এখানে একটা এক্সাম্পল আছে, দেখো। এটা হচ্ছে তুমি ড্রাইভিং শিখতেছো, এটা তোমার অ্যাক্টিভিটি। লার্ন দ্য ড্রাইভিং, গাড়ি চালানোর জন্য তুমি ড্রাইভিং শিখতেছো। আচ্ছা, এখন এইখান থেকে যদি একটা ট্রানজিশন হলে তুমি যদি গাড়ি চালানো শিখে ফেলো, গাড়ি চালানো শিখে ফেললে এরপরে তুমি কি করতে পারবা বলতো? এরপরে তুমি গাড়িটাকে চালাতে পারবা। লার্ন ড্রাইভিং, গাড়িটাকে চালাতে পারবা। তাহলে ট্রানজিশন আমি দিলাম। এখন এই ট্রানজিশনের মধ্যে অবশ্যই যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে একটা গার্ড কন্ডিশন তোমাকে দিতে হবে। তুমি গাড়ি চালানো শিখছো, কিন্তু যদি লাইসেন্স না পাও, তুমি কি গাড়ি চালাতে পারবা রাস্তায়? না স্যার, লজিক্যালি তো পারবো না। লজিক্যালি পারবা না, এবং মানে নিয়ম অনুযায়ীও পারবা না। বাংলাদেশে পারবা, পৃথিবীর কোথাও পারবা না হয়তো।
আচ্ছা, যাই হোক, এখন তাহলে এইটাকে বলা হচ্ছে যে এই অ্যাক্টিভিটি থেকে আরেকটা অ্যাক্টিভিটিতে যেতে গিয়ে আমাদেরকে কিছু রেস্ট্রিকশন দেওয়া হচ্ছে। যদি তুমি ড্রাইভিং লাইসেন্সটা না পাও তাহলে তুমি গাড়ি চালাতে পারবা না। তাহলে গেট দ্য ড্রাইভিং লাইসেন্স এইটা ট্রানজিশনের মধ্যে অ্যাসাইন করা হয়, তারপরে তুমি ড্রাইভ দ্য কার, এরপরে তুমি গাড়িটা চালাতে পারবা। এটাকে বলা হয় গার্ড কন্ডিশন। আমি যেটা কনফিউজড হয় সেটা হচ্ছে এরপরে যেটা কন্ডিশন সেটা, এইটাকে ডিসিশন, এটা হচ্ছে ডিসিশন। এখানে ডিসাইড করতে হয় যে তুমি কোন দিকে যাবা। একটা হচ্ছে গার্ড কন্ডিশন আর একটা হচ্ছে ডিসিশন। অ্যাক্টিভিটি ডায়াগ্রামে দুইটা ইম্পর্টেন্ট টার্মিনোলজি আকার বেলায় বারবার ভুল হয়। আচ্ছা, ডিসিশন কোনটা? ডিসিশনটা হচ্ছে এরকম, একবার ডিসিশনটা হচ্ছে তোমরা যেহেতু প্রোগ্রামিং করছো তোমাদের এখানে ইফ কন্ডিশনের মধ্যে ইফ কন্ডিশনে অবশ্যই ইফ এর সাথে একটা এলস থাকে, ইফ এর সাথে একটা এলস থাকে, মানে আইদার ইয়েস হলে এক ধরনের, অথবা যদি ওই কন্ডিশন ফুলফিল না করে তাহলে আরেক ধরনের। ডিসিশনটা হচ্ছে অনেকটা এরকম, এইখানে দুইটা অপশন থাকবে, একটা হচ্ছে আইদার ইয়েস অথবা নো। যদি যেই ডিসিশনটা চেক করতে হবে সেটা যদি ইয়েস হয় তাহলে একদিকে যাবে, একটা আরেকটা অ্যাক্টিভিটির দিকে যাবে, আর যদি নো হয় তাহলে আরেকটা অ্যাক্টিভিটির দিকে যাবে। এটা হচ্ছে ডিসিশন। আচ্ছা, এই ডিসিশনে দেখো এটা আরেকটা যেটা টার্মিনোলজি মানে সিম্বল ব্যবহার করা হয় সেটাকে বলা হয় মার্জ পয়েন্ট। দুইটা ডিসিশনের মার্জ পয়েন্ট, ডিসিশন গুলো যেখানে মার্জিং হয় এইটা মার্জ পয়েন্টটা আঁকা হয় এইভাবে। একটা হচ্ছে ডিসিশন যখন আঁকবা তখন কিন্তু দুইটা সাইন কিন্তু প্রায় একই রকম, খেয়াল করো এখানে পার্থক্য কোথায় আছে আমাকে জাস্ট এটা বলো, ডিসিশন এবং মার্জ পয়েন্টের মধ্যে পার্থক্য কোথায় আছে? ডিসিশনে দুই দিকেই ফ্লো। হ্যাঁ, ডিসিশনের অ্যারো হেডটা দেখো, আমি প্রথম ক্লাসে বা সেকেন্ড ক্লাসে তোমাদেরকে বোর্ডের মধ্যে অ্যারো হেড আঁকা শিখে বলছিলাম যে এটা অ্যারো হেড যদি না বুঝো তুমি অনেক কিছুই বুঝবা না কম্পিউটার সায়েন্সের। এখন এই অ্যারো হেডের দিকে তাকাও, অ্যারো হেডটা দেখো, এইটা ডিসিশনের যে সিম্বলটা এটাকে কি বলে ইংলিশে? এইটা এই রম্বসের মতো, বাঁকা রম্বস যেটা, এই ডায়মন্ড। রেক্টেঙ্গুলার, এই ডায়মন্ড, সরি, হ্যাঁ ইয়েস, ডায়মন্ড। এই ডায়মন্ডটা দেখো, এই ডায়মন্ডটা এই ডিসিশনের ক্ষেত্রে যে ইউনিডিরেকশনাল অ্যারো গুলো আছে ডায়মন্ড থেকে দুইটা দুই দিকে যাচ্ছে, মানে একটা কন্ডিশন হচ্ছে ইয়েস, একটা কন্ডিশন হচ্ছে নো। আর মার্চ পয়েন্ট এখানে তুমি খেয়াল করো, মার্চ পয়েন্টটা কিরকম, মার্চ পয়েন্টটা হচ্ছে এই ডায়মন্ডের দিকে দুইটা অ্যারো আসছে, ডায়মন্ডের দিকে দুইটা অ্যারো আসছে, মানে দুইটা অ্যাক্টিভিটির স্টেপ শেষ করার পরে কোনো কিছু একটা এখানে এসে মার্জ হয়েছে, তারপরে সেটা অন্য আরেকটা ট্রানজিশন দিয়ে অন্য কোথাও যাচ্ছে, এটা বোঝাচ্ছে মার্চ পয়েন্ট। অ্যারো হেড যদি তুমি ভুল করো, ধরো তুমি ডিসিশন আঁকছো কিন্তু অ্যারো হেড দিছো মার্চ পয়েন্টের মতো এরকম মার্চ করে দিছো, ডায়মন্ডের দিকে দিয়ে দিছো, তাহলে তোমাকে বলো তুমি নিজেই খাতা কাটতে গেলে তুমি নিজেই নাম্বার দিবা। এখন এগুলো হচ্ছে খুব সূক্ষ্ম বিষয়, কিন্তু এগুলো তুমি যদি ক্লাসে করার পরে, তোমাদেরকে একটা জিনিস আমি বলছি, যেহেতু এটা আমি প্রথম ক্লাসে ধরো 2-3টা স্লাইড 12-6-7টা লেকচারের পরে আমি তোমাকে ওই লিঙ্কটা দিতে পারতাম, কিন্তু আমি ওইটা দিই নাই, দিয়ে দিছে আগে, কারণ বিকজ তুমি অলরেডি তোমাদের এগুলো জানা জিনিস, তোমরা এখন প্র্যাকটিস করতে গিয়ে তখন তুমি ধরো বারবার প্র্যাকটিস করতেছো, কিন্তু এইটা সবসময় ভুল করে ফেলাও যে কোনখানে ডিসিশন সাইনটা হবে, কোনখানে অ্যারোহেড গুলো কিরকম হবে, কোনখানে গার্ড কন্ডিশন দিবা, গার্ড কন্ডিশন দিচ্ছ কিন্তু সেটা তুমি ট্রানজিশনে দিচ্ছ না, সেটাকে ভুলে তুমি ডিসিশন বানায় ফেলছো। তো এই জন্য অ্যাক্টিভিটি ডায়াগ্রাম গুলো ড্র করার সময় ভালো করে খেয়াল করবা। আরেকটা হচ্ছে স্টার্ট এবং এন্ড পয়েন্ট। স্টার্ট এবং এন্ড পয়েন্টটা এটা খুব সিম্পল, ছোট একটা স্টার্ট, ফুল সার্কুলার পয়েন্ট বলা হয়, এটা একটা পয়েন্টের মতো, কিন্তু এটা মোটামুটি একটা ছোট্ট বৃত্ত, এই বৃত্তটা ভরাট বৃত্ত, ফুল সার্কেল, এখান থেকে শুরু হয়, এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট, আর এন্ডিংটা হচ্ছে ডাবল সার্কেল, এর মধ্যে ছোট সার্কেলটা সবসময় ফুল থাকে, ডাবল সার্কেল ছোট সার্কেলটা সবসময় ফুল থাকে। আর দেখো অ্যারোহেডের দিকে খেয়াল করলে কোনটা স্টার্ট সার্কেল আর কোনটা এন্ড সার্কেল তুমি অ্যারোহেড দেখেও বুঝতে পারবা। এন্ড মানে তো বুঝছো, এখানে তোমার সার্কেলের হেড এসে শেষ হবে, স্টার্ট মানে হচ্ছে ওই সার্কেল থেকে তোমার শুরু হবে। সুতরাং এই যে স্টার্ট এবং এন্ড, এই সিম্বল গুলো তুমি যদি না আঁকো তাহলে তুমি নাম্বার কম পাবা। আচ্ছা, এখন এখানে একটা ধরো আমরা একটা এক্সাম্পল দেখি,
ফর এক্সাম্পল এই যে জাস্ট এই সাইনটা, এটার মানেটা কি? এটার মানে হচ্ছে অ্যাক্টিভিটিটা স্টার্ট হয়েছে, ঠিক আছে, অ্যাক্টিভিটিটা স্টার্ট হয়েছে, ফার্স্ট অ্যাক্টিভিটি। এইটা একটা সিম্পল হচ্ছে রেজিস্ট্রেশন ফর্ম। এটা সিম্পল রেজিস্ট্রেশন ফর্ম, তোমরা এখন পর্যন্ত অনেক রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করছো। এই রেজিস্ট্রেশন ফর্মের তোমাকে পরীক্ষায় আসলো যে রেজিস্ট্রেশন ফর্ম, যে কোনো একটা রেজিস্ট্রেশন ফর্মের অ্যাক্টিভিটি ডায়াগ্রাম আঁকো। তাহলে ফার্স্ট অ্যাক্টিভিটি, একজন ইউজার রেজিস্ট্রেশন ফর্মটা পাওয়ার পরে সে সেটাকে ফিল আপ করবে। এখন ফিল আপ করতে গিয়ে সেখানে হয়তো বা নাম দিতে হতে পারে, এইজ দিতে হতে পারে, তারপরে তোমার ইমেল দিতে হতে পারে, যা যা আছে এগুলো সব ফিল করলো, এগুলো পুরাটাই হচ্ছে এই অ্যাক্টিভিটির মধ্যে পড়লো। আচ্ছা, এই অ্যাক্টিভিটির পরে এখান থেকে ট্রানজিশন। আচ্ছা, এই অ্যাক্টিভিটি কমপ্লিট করলো, ট্রানজিশনের পরে দেখো এইটা ওয়েবসাইটের মধ্যে তুমি জানো যে রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করার পরে কোনো এক জায়গায় গিয়ে এটাকে ক্লিক করতে হয়, বা কোনো একটা সিলেক্ট বাটন থাকে, কোনো একটা সাবমিট বাটন থাকে। তাহলে সিলেক্ট দ্য সাবমিট বাটন, এইটাও কিন্তু একটা অ্যাক্টিভিটি। তুমি রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করছো কিন্তু বাটন ক্লিক করো নাই, তার মানে তো তুমি আসলে আরেকটা অ্যাক্টিভিটি কমপ্লিট করো নাই। যখন বাটন ক্লিক করা হবে তখন সে কি করে, তখন সে সেটা সার্ভারের সাথে চেক করবে। তার মানে এখানে তখন তুমি একটা ডিসিশন দিতে পারবা যে ইউজার যে ইনফরমেশন গুলো দিয়েছে এটা কি রাইট কিনা, এটা কি রাইট কিনা। যদি সিলেক্ট করার পরে তুমি যে ইনফরমেশন গুলো দিছে এগুলো কি কারেক্ট কিনা, দেখো কোশ্চেন মার্ক দেওয়া হয়েছে। যদি কারেক্ট হয়, আচ্ছা যদি কারেক্ট না হয়, প্রথমত আসো, যদি কারেক্ট না হলে কি হবে, না হলে সিস্টেম একটা এরর মেসেজ দিবে। ধরো তুমি সবকিছু ঠিক মতো লিখছো কিন্তু পাসওয়ার্ড দিছো তুমি ভুল, সবকিছু ঠিক মতো লিখছো, ইমেলটা দিছো ভুল, তাহলে সিস্টেম তোমাকে একটা এরর মেসেজ দিবে। আচ্ছা, এরর মেসেজটা তাহলে একটা কন্ডিশন। এরর মেসেজের পরে সে কি করে, ইউজার কি করে, আবার দেখে যে এইখানে আমি ইমেলটা দিলাম বা আমার পাসওয়ার্ডটা ভুল দিলাম, সেই মেসেজটা পাওয়ার পরে সে আবার সেগুলোকে ফিল আপ করে। তাহলে ইউজার সেটাকে কারেক্ট করে, ইনপুটটাকে আবার কারেক্ট করতেছে। কারেক্ট করার পরে সে আবার কি করতে হবে, অবশ্যই সাবমিট বাটনটাতে ক্লিক করতে হবে। তাহলে ইউজার ইনপুট কারেক্ট করার পরে সাবমিট বাটনে ক্লিক করে, ক্লিক করার পরে আবার সে কি করে, সেটা চেক করে, কন্ডিশনে চলে যায়। কন্ডিশনে যখন চেক করে দেখা যে এই সময়ে এটা ঠিক আছে, তাহলে ইয়েস কন্ডিশনে চলে যাবে। ইয়েস কন্ডিশনে চলে গেলে ইউজারটাকে তুমি রেজিস্টার্ট করে ফেলতে পারবে, ইউজারটাকে তুমি রেজিস্টার্ট করতে পারবা বা পরের স্টেপে চলে যেতে পারবা। এখানে সিম্পল একটা রেজিস্ট্রেশন ফর্ম দেখানো হচ্ছে যে একজন ইউজারকে তুমি কিভাবে রেজিস্টার করবা। তারপরে তোমার এই অ্যাক্টিভিটি ডায়াগ্রাম শেষ, এই অ্যাক্টিভিটি ডায়াগ্রাম শেষ। ক্লিয়ার? এটা একটা সিম্পল অ্যাক্টিভিটি ডায়াগ্রাম। এখন দেখো তোমাদের প্রত্যেকটা কাজেই কিন্তু এরকম এই সিম্পল অ্যাক্টিভিটি ডায়াগ্রাম কিন্তু অবশ্যই আছে না? তোমরা যে প্রজেক্টটা করতেছো সেখানে তোমাদের লগ ইন আছে, অথবা রেজিস্ট্রেশন আছে, অথবা কোনো না কোনো ছোট না ছোট এইভাবে ইউজার থেকে তুমি ইনপুট নিচ্ছ। তাহলে তুমি যদি ওখানে সুন্দর করে এই অ্যাক্টিভিটি ডায়াগ্রামটা ড্র না করো, তাহলে একজন ভবিষ্যতে ধরো তোমার এটা, তুমি ধরো কাজ শেষ, তুমি এটা কোম্পানিকে দিয়ে গেছো, তুমি যদি এই ডায়াগ্রাম গুলো কেন দরকার, এগুলো যখন ডকুমেন্টেড থাকবে, যে কোনো একজন লোক দেখলে বলতে পারবে যে তুমি এখানে কি কাজ করছো। কেউ আর তখন তোমার ওই সিস্টেমের ভিতরে ঢুকতে হবে না, তোমার ডকুমেন্ট দেখে দেখে সে বলতে পারবে যে কোথায় কাজ করতে হবে, আমাকে কোথায় গিয়ে কাজ করতে হবে। তাহলে এরকম সিম্পল অ্যাক্টিভিটি ডায়াগ্রাম, প্রচুর অ্যাক্টিভিটি ডায়াগ্রাম তোমাদেরকে ড্র করতে হবে নিজের প্রজেক্টের জন্য, এবং প্লাস পরীক্ষার জন্য, এবং ক্লাস টিউটোরিয়ালের জন্য। এইগুলো পরীক্ষার মধ্যে এই এই ধরনের কোশ্চেনই থাকবে, যে কোনো একটা সিস্টেম আমি দিয়ে দিব, অনলাইন ভিডিও শেয়ারিং সিস্টেম বা কোনো একটা সিস্টেম, ওখানে সবাই বলে দেওয়া থাকবে, বড় কোশ্চেন কিন্তু অ্যান্সার ছোট, এরকম ড্র করতে হবে। আচ্ছা, এরপরে একটা জিনিস যে আসো, এই যে আমি যেটা বললাম, এই অ্যাক্টিভিটি ডায়াগ্রামটা, কমপ্লিট অ্যাক্টিভিটি ডায়াগ্রামটা ভালো করে শুনো। এই কমপ্লিট অ্যাক্টিভিটি ডায়াগ্রামটা, এইটা হোয়াট এভার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বলো, এটা তুমি যত ধরনের ডেভেলপমেন্টে ভবিষ্যতে যাও না কেন, যতদিন পর্যন্ত এই লাইনে থাকবা, সব ধরনের ডেভেলপমেন্টে এই সিম্পল অ্যাক্টিভিটি ডায়াগ্রাম ড্র করা হয়। কিন্তু এই যে যখন আমি বলবো যে ওয়েব সেন্ট্রিক বলা হচ্ছে, দেখো ইউডব্লিউই, ওয়েব সেন্ট্রিক ইউএমএল এর ক্ষেত্রে যখন দেখা যায় যে অ্যাক্টিভিটি ডায়াগ্রামের এলিমেন্টের মধ্যে কিছু একটা চেঞ্জ আছে, চেঞ্জটা হচ্ছে এখানে ছোট ছোট কিছু আরো আইকন
আঁকতে হয়। সেই আইকনটা কিরকম, যখন ইউজারের অ্যাকশন আসে কোনো একটা অ্যাক্টিভিটিতে তখন এরকম একটা সিম্বল আছে, দেখো মানুষের মতো একটা ছবি, তারপরে দুইটা গ্রেটার দেন সাইন। এটার মানে হচ্ছে ইউজার এই অ্যাক্টিভিটিতে অ্যাকশন দিচ্ছে, ইউজার অ্যাকশন অথবা রেসপন্স। ওই যে ফর্ম ফিল আপ করতেছে সেটা হচ্ছে ইউজার অ্যাকশন অথবা রেসপন্স। আচ্ছা, তারপরে এরকম কিছু কিছু সিস্টেমের অ্যাকশন আছে, তারপরে তোমার সিস্টেম কি অ্যাকশন বা রিঅ্যাকশন দিচ্ছে। এইটার ড্রটা হচ্ছে এরকম সিম্পল একটা বক্স, সেই বক্সটা ওইটাতে দেখো ইউজার বা অ্যাক্টরের মানুষের ছবি দিছে, এখানে একটা তোমার কম্পিউটারের মতো একটা ছবি দিছে। তো এটা হচ্ছে সিস্টেমের অ্যাকশন। তারপর হচ্ছে ডিসপ্লে অ্যাকশন, যেই ইনফরমেশনটা তুমি ডিসপ্লে করবা সেইটা ইউডব্লিউই অ্যাক্টিভিটি ডায়াগ্রামে কিভাবে দেখানো হয়, এইটা হচ্ছে ডিসপ্লে। এটা হচ্ছে ডিসপ্লে অ্যাকশন। যারা কম্পিউটারে বসে ক্লাস করো তাদের জন্য তো এটা খুব দেখা ইজি, কিন্তু অনেকেই তো আমি জানি অনলাইন ক্লাসে তোমরা মোবাইলে দেখতেছো, এগুলো খুব ছোট জিনিস, এগুলো খুব ছোট জিনিস। এগুলো ওই লিঙ্ক গুলোতে আছে, যখন তুমি ইউএই দিয়ে ডিজাইন করবা সেই ক্ষেত্রে তোমাকে এই সিম্বল গুলো দিলে এটা পারফেক্ট অ্যাক্টিভিটি ডায়াগ্রাম হবে। একটা ছেলে লগ ইন ফর্ম ডিজাইন করছে পরীক্ষার খাতায়, আমি আবার বলতেছি, একটা ছেলে পরীক্ষার খাতায় লগ ইন ফর্ম ডিজাইন করছে, অ্যাক্টিভিটি ডায়াগ্রাম ডিজাইন করছে, এবং সে হুবহু আমার এই আগের স্লাইডটাতে যেভাবে আছে সেভাবে ডিজাইন করছে। এখন সেটাতে হচ্ছে মার্কস হচ্ছে 5 মার্কস। আর একটা ছেলে এই অ্যাকশন সিম্বল গুলো পাশে পাশে দিয়ে ডিজাইন করছে, সেম জিনিসটাই এই অ্যাকশন সিম্বল গুলো দিয়ে ডিজাইন করছে। এখন জাস্টিফিকেশন বলো, ওয়েব ইঞ্জিনিয়ারিং ক্লাসে তোমাকে এখন আমি 5-এ 5 দিব, তুমি যদি সিম্পল ওইটা ডিজাইন করো, নাকি তাকে 5-এ 5 দিব? আমার পয়েন্টটা বুঝতে পারছো? জি স্যার, ইন্টারাকশন বুঝতে গুলো পারছি। দিলে ক্লিয়ার হওয়া যায় আসলে কি ঘটছে এখানে। ইন্টারাকশন ক্লিয়ার না, ইন্টারাকশন দিলে অবশ্যই ক্লিয়ার তো আরো বেশি হবা। প্লাস আরেকটা জিনিস হচ্ছে, এইটাই হচ্ছে ওয়েব ইঞ্জিনিয়ারিং, এখানেই হচ্ছে ওয়েব ইঞ্জিনিয়ারিং। তুমি তো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর সাথে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কে ওয়েব ইঞ্জিনিয়ারিং কিছুটা পয়েন্টে এক্সটেন্ড করছে, আমি ডেফিনেশনে বলছি এক্সটেন্ড করছে। তাহলে সেই এক্সটেনশনটা কিরকম, এক্সটেনশনটা হচ্ছে এখানে একটু ক্লিয়ার কাট নতুন জিনিস আসছে, যেমন ইউডব্লিউই অ্যাক্টিভিটি ডায়াগ্রাম এলিমেন্টে এগুলো আসছে। আমি পরে একটা এক্সাম্পল আছে, দেখবা যে সেম জিনিসটা ওরা কিভাবে আঁকছে। আচ্ছা, এরকম আরো কিছু আইকন আছে, যেমন নেভিগেশন আইকন। যেহেতু এইটা ওয়েব ইঞ্জিনিয়ারিং, নেভিগেশন আইকনটা কিরকম, দেখো সিম্পল একটা এরকম অ্যারো থাকে, এটার দ্বারা বোঝা যায় এই অ্যাক্টিভিটির পরে নেভিগেশন অ্যাক্টিভিটিতে ওইটা ওইখানে যাচ্ছে, এরকম একটা জিনিস। তারপর হচ্ছে ডিসপ্লে পিন, যেই ইনফরমেশনটা ডিসপ্লে করা দরকার সেটা ডিসপ্লে পিনটা হচ্ছে এরকম, 4টা অ্যারো চার দিকে যায়। তারপর হচ্ছে ইন্টারাকশন পিন, 4টা অ্যারো তার ভিতরের দিকে আসে, সেটা হচ্ছে ইন্টারাকশন পিন। ডিসপ্লে পিনটা হচ্ছে আউটপুট, সেজন্য এটা বাইরের দিকে দেখাচ্ছে। ইন্টারাকশন পিনটা হচ্ছে ইনপুট, যেখানে সিস্টেম ইনপুট নেয়, সেটা ভিতরের দিকে দেখাচ্ছে। এগুলো জাস্ট কমন লজিক, এগুলো সব ওই ওয়েবসাইটটার মধ্যে অলরেডি আছে। আরো প্রচুর এরকম আইকন থাকতে পারে, তবে বেশিরভাগ মোটামুটি বলা যেতে পারে এই 6টা আইকন দিয়ে মোটামুটি সব অ্যাক্টিভিটি ডায়াগ্রাম গুলো অ্যাকর্ডিং টু ওয়েব ইঞ্জিনিয়ারিং প্ল্যাটফর্মে তুমি আঁকতে পারবা। আচ্ছা, এখানে দেখো সেম জিনিসটাই, এখানে ডিসপ্লে অ্যাকশন দেখছো, রেজিস্ট্রেশন ফর্ম। তাইলে এইটার নাম দিছে যে, এই প্রথম অ্যাক্টিভিটি যেটা দিছে সেটার নাম হচ্ছে ডিসপ্লে অ্যাকশন। এখানে একটা ডিসপ্লে অ্যাকশন আছে, এখানে একটা রেজিস্ট্রেশন ফর্ম আছে, এবং এই দেখো এর মধ্যে সুন্দর সিম্বল দিয়ে দিছে। তুমি যদি ডিসপ্লে অ্যাকশন এইভাবে কোলন দিয়ে লিখে দাও তাহলেও হবে, আর যদি মনে করো যে না স্যার আমি লিখবো না, ভিতরে আমি ওই ছোট আইকনটা এঁকে দিব, তাহলেও হবে। আই ক্যান আন্ডারস্ট্যান্ড, এইটা দুইটা জিনিসই দুইভাবে লিখে দেওয়া যায়। অনেকে যদি সিম্বল গুলো মনে রাখতে না পারে, সে সেই ক্ষেত্রে বলতে পারবে কোনটা কোন অ্যাকশন, ওইভাবে করে লিখে দিতে পারবে। এটা হচ্ছে ডিসপ্লে অ্যাকশন, ফার্স্ট অ্যাক্টিভিটি। এখানে রেজিস্ট্রেশন ফর্মটা আছে, এখানে ফর্মটা টাইপ হচ্ছে। তারপর দেখো এই রেজিস্ট্রেশন ফর্মে কি কি জিনিস ইনপুট নিচ্ছে, ওই যে আইকন দেখে বুঝো, ইন্টারাকশন পিন। এখানে ইনপুট নিচ্ছে হচ্ছে নেমটা ইনপুট নিচ্ছে, নেমের টাইপ কিরকম হয়, নেমের টাইপ ডেফিনেটলি টেক্সট হয়। আচ্ছা, তারপরে দেখো ইমেল ইনকে ইনপুট নিচ্ছে, তাহলে ইমেলের টাইপটা কিরকম হয়, ইমেলের টাইপটা অবশ্যই ইমেলের মতো হবে, মানে সেখানে @ সাইনটা থাকতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে পাসওয়ার্ড, পাসওয়ার্ড টাইপ, এখানে তুমি টাইপ পাসওয়ার্ড লিখতে পারো, এখানে টাইপ পাসওয়ার্ড যে কোনো আলফানিউমেরিক ক্যারেক্টার লিখতে পারো, ইট ডাজন্ট ম্যাটার। বাট ওই আইকনটার দিকে খেয়াল করো, এগুলো হচ্ছে সব ইনপুট নিচ্ছে, ইন্টারাকশন।
আচ্ছা, তারপরে নেক্সট অ্যাকশন এখন হচ্ছে ইউজারের অ্যাকশন। ইউজার এই ডাটাগুলো ইনপুট দিচ্ছে, ইউজার এই ডাটাগুলো এখানে ইনপুট দিচ্ছে। দেখো ইউজারের অ্যাকশন পাশে ওই এই অ্যাক্টিভিটির নাম দিয়ে দিয়েছে ইউজার অ্যাকশন, এখানে ডাটাগুলো ইনপুট হচ্ছে। তারপরে পাশে আবার ইউজারের ছবিও দিয়ে দিয়েছে। তারপরে এখান থেকে যখন ইউজার অ্যাকশনে এই ডাটাগুলো যখন আসলো, কি কি ডাটা আসবে তুমি জানো যে ওখানে ইনপুট দিছে সে, ডিসপ্লের মধ্যে ছিল নেম ছিল, ইমেল ছিল, পাসওয়ার্ড ছিল, এগুলো সে এখানে ইনপুট দিছে। ইনপুট দিলে এগুলো সব এখান থেকে চেক হবে, সিস্টেমের সাথে চেক হবে, সিস্টেমের সেভ ডাটায় চেক হবে এখানে সিস্টেম অ্যাকশন। তো সিস্টেম অ্যাকশন যখন হয়ে যাবে তারপরে সেটা এন্ড হবে। এই দেখো এই সিম্পল একটা ডিসপ্লে পেজ, লগইনের ডিসপ্লে পেজটা কিভাবে কাজ করে সেটা অ্যাক্টিভিটি ডায়াগ্রামে ইউডব্লিউই ফরম্যাটে একে দেখানো হয়েছে। বুঝতে পারছো? এখানে আমি আবার বলছি, তোমরা যদি আইকন গুলো মনে রাখতে না পারো, ইন্টারাকশন আইকন, ইউজার আইকন, ডিসপ্লে আইকন মনে রাখতে না পারলেও তুমি যদি হেড গুলো লিখতে পারো, যেভাবে ডাবল ব্র্যাকেটের মধ্যে ডিসপ্লে আইকন অ্যাকশন, ইউজার অ্যাকশন, সিস্টেম অ্যাকশন এগুলো লিখেছে, এইভাবে লিখলেও সেম মান। কারণ অনেক সময় আইকন তোমার মনে থাকবে না, এরকম অনেক প্রচুর ছোট ছোট আইকন আছে। ইট ডাজন্ট নেসেসারি যে তুমি ওই আইকন গুলো মনে রাখতে হবে, কিন্তু এগুলো জাস্ট কমন সেন্সের বিষয়। তুমি এইটা দেখো, এখন একজন প্রোগ্রামার যখন সে ডাইরেক্ট সফটওয়্যার ডেভেলপমেন্টে চলে যায়, সে কি করে এগুলো কোড করার সময় একটা একটা করে মনে পড়ে, তখন সে কাজ করে। আরেকজন প্রোগ্রামার যারা টিমে কাজ করে, তোমাকে আমি বলছি যে 10% কেন বলা হয় যে কোডিং হচ্ছে 10% অফ এ প্রোগ্রাম। আমি এটাতে বলে কোডিং কে ছোট করছি না, বাট বিকজ এই কাজগুলো যারা ঠিকভাবে ফলো করে আসে তাদের জন্য কোডিং অনেক ইজিয়ার হয়ে যায়, তাদের জন্য ইঞ্জিনিয়ারিং অ্যাসপেক্টসটা অনেক ইজিয়ার হয়ে যায়। তো তো তখন এই জন্য এইগুলো তোমাকে ডকুমেন্টেড করতে হয়। এবং এই কারণে টিচাররা, আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন আমরা দেখতাম যে আমাদের কাছেও এগুলো মনে হতো যে এগুলো নট নেসেসারি, আমি প্রজেক্টটা করতেছি, প্রজেক্ট দাঁড় করাইতে পারলেই হলো। তো প্রজেক্ট সাকসেসফুলি ইঞ্জিনিয়ারিং অ্যাসপেক্টে দাঁড় করাতে গিয়ে আমাকে যে এইভাবে গেলে এটা যে আমার জন্য একটা সাকসেসফুল প্রজেক্ট হবে, সেইটা আমাকে বুঝতে কিন্তু আমার অনেক বছর লেগেছে। ঠিক একই রকম ভাবে তোমাদেরও হয়তো অনেক বছর লাগবে, কিন্তু আমরা চেষ্টা করে যাই যে তোমরা এখন থেকে এগুলো প্র্যাকটিস করতে শুরু করো। তাহলে এটা হচ্ছে একটি ডায়াগ্রাম। তো এই এই লেকচারে, অ্যাকর্ডিং টু দিস লেকচার, আমি এই স্লাইডটা আজকে দিয়ে দিব। তো এই লেকচারে আমরা মোটামুটি ইউজ কেস ডায়াগ্রাম এবং অ্যাক্টিভিটি ডায়াগ্রাম গুলো দেখলাম। সিস্টেমের মডেলিং গুলো বলতে কি বুঝো, এই যে বিভিন্ন রকম মডেলিং গুলো আছে, তারপরে মডেলিং এর রিকোয়ারমেন্ট গুলো কি কি, ইউজ কেস ডায়াগ্রাম, অ্যাক্টিভিটি ডায়াগ্রাম। এখানে এই স্লাইডের বাইরেও আমি কিছু জিনিস বললাম যে এই কাপ্পালের স্লাইড, অ্যাকর্ডিং টু দিস বুক ওয়েব ইঞ্জিনিয়ারিং এর কাপ্পালের স্লাইডের বাইরেও আমি কয়েকটা জায়গায় তোমাদের কিছুটা ক্লারিফিকেশনের জন্য আমি কিছু স্লাইড অ্যাড করছিলাম। তো এখানে কিছু ইউজ কেস ডায়াগ্রাম আরো এক্সট্রা দেয়া আছে যাতে বোঝার সুবিধা হয়। তো আশা করি তোমরা ওগুলো দেখলে, এই আগেরটা যদি বুঝে থাকো এই ইউজ কেসটা বুঝতে পারবা। যেমন এইটা সিম্পল ছবি দেখে একটু খেয়াল করে দেখো, ছবিতে অ্যাক্টর দেখো, অ্যাক্টর গুলোর দিকে যদি তুমি তাকাও, তো অ্যাক্টর হচ্ছে কাস্টমার, ক্লার্ক, তারপর হচ্ছে পেমেন্ট সার্ভিস অ্যাডমিনিস্ট্রেটর। তো বুঝতে পারতেছো এটা কিসের ইউজ কেস? কেউ একটু জাস্ট বলো তো কিসের ইউজ কেস, মানে আমি জাস্ট একটা জেনারেল জিনিস জানতে চাচ্ছি। এটিএম আচ্ছা, অথবা ব্যাংক ইত্যাদি কিছু। সিস্টেম হবে স্যার কোনো। হ্যাঁ, এইটা হচ্ছে তোমরা দেখছো না সব জায়গায় অর্ডার প্লেস করা হয়, পেমেন্ট সিস্টেম থাকে। এই সিম্পল দেখো, পেমেন্ট সার্ভিস দেখেই তো বোঝা যায়। তারপরে ভিতরে সিস্টেমের বাউন্ডারির ভিতরে দেখো পেমেন্ট আছে, চেক আউট আছে। তো এগুলো কখন করা হয়? তোমরা সবাই অনলাইনে কেনাকাটা করছো না? অনলাইনে কেনাকাটা করছো না? তাহলে দেখো এই যে পেমেন্ট, চেক আউট এর সাথে যে সম্পর্কটার, এইটার একটা জাস্ট সিস্টেম ইউজ কেস ডায়াগ্রাম এখানে দেখানো হয়েছে। এবং এখানে প্রত্যেকটা জিনিস ভাগ করে দেওয়া হয়েছে। এই ছবিটার মধ্যে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে, ওই ওয়েবসাইটটা ছাড়াও এখানে একটা অ্যাড্রেস আছে। খেয়াল করে দেখো, কেউ দেখছো কিনা বলো তো, এখানে একটা অ্যাড্রেস আছে, বলো তো এটা কি? uml-diagram.org হ্যাঁ, uml-diagram.org। তোমরা এই স্লাইডটাতেও যাবা।
দেখো আমি কিন্তু তোমাদেরকে কোথা থেকে প্র্যাকটিক্যালি বলো আর তোমাদের থিওরিটিক্যাল এক্সামের জন্য বলো, এই যে ইউএমএল ডায়াগ্রাম বা ইউজ কেস ডায়াগ্রাম যেগুলো আসবে পরীক্ষায়, সেগুলো কোথা থেকে আসতে পারে সম্ভাব্য বা কাছাকাছি, সেগুলোর কিন্তু আমি তোমাদেরকে হিন্টস দিয়ে দিচ্ছি। এখন এইখানে সাইটটাতেও প্রচুর এক্সাম্পল আছে এরকম, যে একটা পেমেন্ট গেটওয়ের সিস্টেমটা কি এখানে দেখো কি সুন্দর করে এরা দিয়েছে। এবার তোমরা পরীক্ষার খাতায় চেষ্টা করতে হবে যে এভাবে করে ড্র করার জন্য। তুমি সিস্টেম বাউন্ডারি আঁকবা, তুমি অ্যাক্টর আঁকবা, তুমি ইউজ কেস গুলো আঁকবা, প্লাস পাশে অন্য একটা কালার দিয়ে তুমি রেড কালার ইউজ করতে পারো, ব্লু কালার ইউজ করতে পারো, দুইটা কলম পরীক্ষার খাতায় একটা, কোনটাকে কি বলতেছো, কোনটা অ্যাক্টর, বাউন্ডারি কোথায়, কোনটা মাল্টিপ্লিসিটি, কোনটা ইউজ কেস, তারপরে কোনটা ইনক্লুড রিলেশনশিপ, কোনটা এক্সটেন্ড রিলেশনশিপ, এই জিনিসগুলো তোমরা পরীক্ষার খাতায় এইভাবে করে দিবা। আচ্ছা, তারপরে দেখো এখানে একটা অ্যাক্টিভিটি ডায়াগ্রামের ছবি দেওয়া আছে। এইমাত্র যেহেতু আমি অ্যাক্টিভিটি ডায়াগ্রাম করালাম, এই যে অ্যাক্টিভিটি ডায়াগ্রাম, এইটা জাস্ট এই সিম্পল সেকেন্ড পয়েন্টটা দেখো, ইজ এ বেসিক্যালি এ ফ্লো চার্ট টু রিপ্রেজেন্ট দ্য ফ্লো ফ্রম ওয়ান অ্যাক্টিভিটি টু অ্যানাদার অ্যাক্টিভিটি। তোমাকে কেউ জিজ্ঞেস করতে পারে, কোথাও সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ফার্মে গেছো, তোমাকে বললো যে অ্যাক্টিভিটি ডায়াগ্রাম কি, তুমি অ্যাক্টিভিটি ডায়াগ্রামের ডেফিনিশন দেখো এখানে বলা আছে, এটা একটা অ্যাক্টিভিটি থেকে আরেকটা অ্যাক্টিভিটির ফ্লো চার্টটা, এটা রিপ্রেজেন্টেশন, ডায়াগ্রামেটিক্যাল রিপ্রেজেন্টেশন বা ড্র করে যেভাবে দেখানো হয়। দেখো এইটা কিসের অ্যাক্টিভিটি ডায়াগ্রাম দেখে বলো, যে স্টার্ট প্রসেস এন্ড প্রসেস বুঝতে পারছো। স্টার্ট প্রসেস শুরু হইলো কাস্টমার সেন্ডস এন অর্ডার রিকোয়েস্ট, কোথাও কাস্টমার অনলাইন সাইটে কোনো একটা অর্ডার রিকোয়েস্ট করছে, তারপরে অর্ডার রিকোয়েস্ট সিস্টেম কনফার্মস দ্য রিসিপ্ট অফ দ্য অর্ডার, সেকেন্ড অ্যাক্টিভিটি। তারপরে চেক কন্ডিশন আছে, চেক কন্ডিশনে দেখলো যে এইটা কি, ধরো দুই ধরনের অর্ডার থাকতে পারে, ও ছিল আর কি। ফর এক্সাম্পল এখানে দুই ধরনের অর্ডার আছে, একটা নর্মাল অর্ডার, একটা স্পেশাল অর্ডার। কেউ হয়তো 2 দিনে ডেলিভারি চাচ্ছে, কেউ হয়তো সেটা 1 সপ্তাহে ডেলিভারি চাচ্ছে, এরকম আর কি। তাহলে এইখানটা সে এই সিস্টেম থেকে চেক করতেছে যে এটা কি স্পেশাল অর্ডার দিল নাকি নর্মাল অর্ডার দিল। যদি স্পেশাল অর্ডার হয়, ইয়েস কন্ডিশন যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে কনফার্ম করলো, যদি নর্মাল না হয় তাহলে ইয়েস কন্ডিশন দিয়ে কনফার্ম করে ডিসপ্যাচ করে দিল, অর্ডারটা শেষ। আরেকটা যদি কন্ডিশনটা যদি নর্মাল না হয়, নো যদি হয়, তাহলে স্পেশাল কন্ডিশন হলে তাহলে সেই স্পেশাল কন্ডিশনটা চেক ইফ দ্য অর্ডার ইজ স্পেশাল, ওইখানে একটা কন্ডিশন দিছে, সেটা চেক করলো যে হ্যাঁ এটা যদি ইয়েস হয় তাহলে কনফার্ম করে দিল অর্ডার, ডিসপ্যাচ করলো অর্ডার। এইটা একটা সিম্পল অ্যাক্টিভিটি ডায়াগ্রাম, যেখানে একটা অর্ডার স্পেশাল নাকি নরমাল অর্ডার সেটা চেক করা হচ্ছে, ফ্লো চার্ট। আচ্ছা আচ্ছা, এই স্লাইড গুলো আমি আরেকটা জিনিস এখানে শেষ করি, যেটা আমরা নেক্সট স্লাইডে অবশ্যই আছে আরো ডিটেলস, কিন্তু এরপরে যেটা ইম্পর্টেন্ট গ্রাফ বা ফিগার, সেটা হচ্ছে ক্লাস ডায়াগ্রাম। দেখো এইখানে একটা ক্লাস ডায়াগ্রাম আছে। ক্লাস ডায়াগ্রাম তোমরা নিশ্চয়ই তোমরা কি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ ডেফিনেটলি ক্লাস ডায়াগ্রাম আনছো। ক্লাস ডায়াগ্রাম বলতে ক্লাস ডায়াগ্রাম, তাহলে ক্লাস ডায়াগ্রাম তোমরা জাভা পারো, ক্লাস ডায়াগ্রাম তোমরা বুঝার কথা ডেফিনেটলি এক একটা। এই ক্লাস ডায়াগ্রামের মধ্যে স্যাম্পল ক্লাস ডায়াগ্রাম এখানে দেয়া আছে। ক্লাস ডায়াগ্রামের মধ্যে দুইটা জিনিস থাকে, একটা ক্লাস ডায়াগ্রামে দুইটা ইম্পর্টেন্ট জিনিস থাকে, কি কি বলো তো? অ্যাট্রিবিউট আর মেথড, মেথড আর ভেরিয়েবলস আর ক্লাস নেম, মেথড গুলোর অ্যাট্রিবিউট গুলো। এই মেথড গুলো এবং এট্রিবিউট গুলো, এইটাকে অনেকে অনেক ভাবে বলতে পারে। মেথড এট্রিবিউট কে অনেকে ভেরিয়েবল বলতেছে, মেথড কে অনেকে ফাংশন বলতেছে। তাহলে ইউ হ্যাভ টু ডেফিনেটলি ডিফাইন ইউর মেথড এন্ড এট্রিবিউটস ইন এ ক্লাস ডায়াগ্রাম। তুমি একটা ক্লাস ডায়াগ্রাম সিম্পল রেক্টেঙ্গুলার বক্স দিয়ে ক্লাস নেম লিখে দিছো, তাহলে কিন্তু নাম্বার পাবা না। তোমাকে অ্যাটলিস্ট তোমার যে ক্লাস ডায়াগ্রাম সম্পর্কে আইডিয়া আছে সেটা বোঝানো। তোমার ধরো ওই মুহূর্তে সব অ্যাট্রিবিউট তোমার মনে নাও আসতে পারে, সব কি মেথড গুলো তোমার মনে নাও আসতে পারে, তারপরও যেগুলো স্ট্যান্ডার্ড বা লজিক্যালি যেসব অ্যাট্রিবিউট মেথড গুলো আসবে, তুমি যদি কোড পারো তুমি কিন্তু এগুলো এখানে লিখতে পারবা। এই যে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা একজন কোডার কখন ইম্পর্টেন্ট হয়ে যায়, সে কিন্তু এই ডায়াগ্রাম ড্র করতে এক্সপার্ট হবে, কারণ সে জানে যে আমাকে এই অর্ডারটা কনফার্ম করতে গেলে এখানে আমার কি কি অ্যাট্রিবিউট লাগবে, তারপরে কি কি মেথড লাগবে। দেখো এখানে কাস্টমারের সাথে ক্লাসের একটা রিলেশনশিপ দেখাচ্ছে 1:n, একটা
একটা কাস্টমার, এন মানে কি, এন এটা এন দিয়েও অনেকে প্রকাশ করে, এটা এম দিয়েও প্রকাশ করে, এই যে অ্যাসোসিয়েশনটা 1:n মানে কি কেউ একজন বলো তো? তার মানে one to many. হ্যাঁ, 1 to many, মানে একজন কাস্টমার একের অধিক অর্ডার দিতে পারে। আচ্ছা, একজন কাস্টমার একের অধিক যদি অর্ডার দিতে পারে, তাহলে কাস্টমারের মধ্যে তুমি 2টা 3টা অ্যাটলিস্ট কি নিলা, এট্রিবিউট নিলা, এখানে নেম নিলা। এরপরে একটা জিনিস খেয়াল করো, তুমি এট্রিবিউট গুলো নিয়ে লজিক্যালি একটু চিন্তা করে এগুলো টাইপ গুলো লিখবা। এগুলো পরীক্ষার খাতায় প্রচুর ভুল হয়, এবং ছেলেরা ক্লাস, আমি দেখছি এর আগে এই কোর্স গত বছর নেওয়ার পরে আমি দেখছি খাতায় সবাই অলমোস্ট এগুলো সব ঠিক মতো লিখে, এবং তারপরে এসে আমার কাছে অনেকেই কমপ্লেন করে যে স্যার আমি আশানুরূপ মার্কস পাই নাই, আমি তো সব পারছি, আমি সব লিখছি। তো আমার তখন প্রশ্নটা হচ্ছে যে আমি তো খাতা দেখার সময় প্রচুর সময় নিই, তো একটা খাতার মধ্যে দেখতে গিয়ে আমি দেখলাম যে একটা ছেলে ধরো কাস্টমার এরকম ক্লাস লিখছে, দিছে, তার টাইপ দিয়ে রাখছে ধরো কি দিয়ে রাখছে, বুলিয়ান। এখন তুমি আমাকে বলো এইটা কি লজিক্যালি আসে? সে, তোমরা 6 সেমিস্টার মানে 3rd ইয়ার পাস করে ফেলতেছো, তোমরা যদি এখনো নেম এট্রিবিউটের টাইপ দিয়ে রাখো যদি বুলিয়ান, তোমাকে কিভাবে আমি নাম্বার দিব বলো? তাহলে তুমি এগুলো পরীক্ষার খাতায় আঁকার সময় এগুলো একটু খেয়াল করবা। তাহলে দেখো এইখানে তোমার সে অর্ডার দিচ্ছে, কাস্টমারের মধ্যে 2টা এখানে এট্রিবিউট দিছে এই এক্সাম্পলে। এই এক্সাম্পল গুলো আমি কিন্তু নিজে আঁকিনি, এগুলো তোমরা ওই যে একটা ওয়েবসাইট দিলাম ওখানে এগুলো আছে, ওখানে বিভিন্ন রকম এরকম ছোট ছোট এক্সাম্পল আছে। তো এখানে নেম আছে, এটার টাইপ হচ্ছে স্ট্রিং টাইপ, স্ট্রিং টাইপ। এখানে কাস্টমার সেন্ড অর্ডার করতে পারে, রিসিভ অর্ডার করতে পারে। আই ডোন্ট নো কেন রিসিভ অর্ডার এখানে দিচ্ছে। আচ্ছা, 2টা ফাংশন দেখাচ্ছে, তারপরে অর্ডারের ভিতরে কনফার্ম ফাংশন আছে, ক্লোজ ফাংশন আছে। এই অর্ডার গুলো আবার সুপার ক্লাস জেনারেলাইজ করছে। তো জেনারেলাইজ করতে গিয়ে দেখছে একটা স্পেশাল অর্ডার, একটা হচ্ছে নরমাল অর্ডার। তো এই স্পেশাল অর্ডারের ক্ষেত্রে এক ধরনের, নরমাল অর্ডারের ক্ষেত্রে এক ধরনের। এখানে ডেটটা খুব ইম্পর্টেন্ট, তারপরে নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, কতগুলো অর্ডার এখানে হচ্ছে, কনফার্ম, ক্লোজ, ডিসপ্যাচ, তারপরে রিসিভ। এই এইভাবে করে তুমি ক্লাস ডায়াগ্রাম গুলো ডিজাইন করতে পারবা। আচ্ছা, আমরা তারপরে আরেকটা ডায়াগ্রাম নেক্সট লেকচারেও দেখবা, সেটা হচ্ছে সিকোয়েন্স ডায়াগ্রাম। সিকোয়েন্স ডায়াগ্রাম কি তোমরা আঁকছিলা কখনো? সিকোয়েন্স ডায়াগ্রাম জি স্যার, হালকা জি করে স্যার। আমরা মানে বেশি ডিটেলস পড়ি নাই, বাট কিছু কিছু দেখছিলাম। এটাতে একটু প্রবলেম আছে স্যার, মানে এটা একটু স্যার ডিটেলস দেখিনি। হ্যাঁ, সিয়াম তুমি বলছো? জি স্যার, হ্যাঁ, স্যার এটা বলো পারি তো না স্যার। তোমরা এটা কখনো আঁকোনি বা আঁকা এটা হয়েছিল তোমরা স্যার, মানে আমরা একটু ডিটেলস এ করে নেই, বেসিকটা আমরা শিখছিলাম, আঁকা হয়েছিল সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং করছি। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং অবশ্যই সিকোয়েন্স ডায়াগ্রাম আঁকার কথা, কারণ সিকোয়েন্স ডায়াগ্রাম ওয়েব ইঞ্জিনিয়ারিং এ খুব বেশি জরুরি না হলেও সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ খুব জরুরি ছিল। আমি জানি না এটা কিভাবে তোমাদেরকে এগুলো কাভার আপ করা হয়েছে, কিন্তু সিকোয়েন্স ডায়াগ্রাম আসলে ওয়েব ইঞ্জিনিয়ারিং এ খুব বেশি আমরা, মানে ওয়েব ইঞ্জিনিয়ারিং এর ল্যাব গুলোতে আমরা সিকোয়েন্স ডায়াগ্রাম ছেলেরা আঁকলো কি আঁকে নাই এটা আমরা প্র্যাকটিস না করাইলেও চলে। কিন্তু নর্মালি এই সিকোয়েন্স ডায়াগ্রাম এইটা ইন্টারেকশন গুলো দেখায়। এই যে একটা থেকে একটা অবজেক্ট বা একটা থেকে একটা অবজেক্টের মধ্যে যে ইন্টারাকশনটা থাকে, এই ইন্টারাকশনটা কিভাবে হয়। যেমন আমি আসলে তোমাদের চিন্তা করছি যে সিকোয়েন্স ডায়াগ্রাম আমি তোমাদেরকে দেখাবোই না, এইটা যেহেতু এখানে একটা ছিল, যে এখানে একটা সিকোয়েন্স ডায়াগ্রাম আছে যে হাউ এন্ড ইন হোয়াট অর্ডার দ্য অবজেক্টস ইন এ সিস্টেম ফাংশন, মানে একটা সিস্টেমের মধ্যে অবজেক্ট গুলো কিভাবে এবং কোন অর্ডারে ফাংশন করে। আচ্ছা দেখো, এখানে তুমি, আমরা সবসময় যে ঘরে বসে কম্পিউটারে ইন্টারনেট খুলে ইমেল চেক করি। এখন ইমেল চেক করার জন্য বহুত রকম অ্যাপ আছে, জিমেইলের অ্যাপ আছে, তারপরে আরো প্রচুর অ্যাপ আছে, তোমরা ব্রাউজার থেকে করতে পারো। এখন দেখো যে আমার যে ইমেল গুলো আসে রেগুলার, এই ইমেল গুলো সবসময় কি আমার কম্পিউটারে এসে বসে থাকে? আমাকে আগে এটা বলো, আমার কম্পিউটারে এসে বসে থাকে কিনা? না স্যার। এগুলো কোথায় এসে বসে থাকে? আমাকে তো ধরো আমেরিকা থেকে সকালবেলায় পাঠাইছে, তো কিন্তু সার্ভারে লোড থাকে আর কি এটা। মানে হ্যাঁ, একটা এগুলো একটা আমার মেমোরিতে। যে কোম্পানির ইমেল অ্যাড্রেস ব্যবহার করি ওই কোম্পানির কোনো না কোনো সার্ভারে এগুলো থাকে।
এখন যখন আমি চেক করতে বসি, যখন আমি কম্পিউটার থেকে চেক করতে বসলাম, তুমি একটু জাস্ট সিকোয়েন্সটা চিন্তা করো যে ব্রাউজার থেকে যখন তুমি ইমেল চেক করো আসলে কি কি ঘটনা ঘটে। প্রথম কোন ঘটনাটা ঘটতে পারে, প্রথম কি করা হয়, প্রথম একদম ডেফিনেটলি আমি তোমাকে বলবো না যে এগুলো তোমাদের প্রথম গত ক্লাস থেকে আমি বলতেছি, এই ডায়াগ্রাম গুলোর মধ্যে তোমার লজিকটা হচ্ছে ইম্পর্টেন্ট। তুমি এগুলো বইয়ের মতো আঁকতে পারছো কিনা সেটা সবসময় ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট তুমি এখন একটু সিকোয়েন্সটা চিন্তা করো যে তুমি জানো যে ইন্টারাকশন, তোমার সার্ভারকে প্রথমে তোমাকে কি করতে হবে, রিকোয়েস্ট করতে হবে। তোমার অ্যাপ, তোমার ব্রাউজার সার্ভারকে কি করবে, রিকোয়েস্ট করবে যে আমাকে আমার যেসব মেলগুলো আমি চেক করি নাই সেই মেলগুলো পাঠাও। আমি বাংলা ভাষায় বোঝানোর চেষ্টা করতেছি, বুঝো যে প্রথম সে সার্ভার ব্রাউজার কি করবে, রিকোয়েস্ট পাঠাবে ওই সার্ভারে। রিকোয়েস্টটা তাহলে ফার্স্ট রিকোয়েস্টটা হচ্ছে কি, সেন্ড দ্য আনসেন্ট ইমেল। এইটা এই নামে লিখছে, তুমি এটা অন্য নাম দিয়েও লিখতে পারো, এটা তুমি অন্য নাম দিয়েও লিখতে পারো। তবে এই ফাংশন গুলো বা এগুলো লেখার একটা স্টাইল আছে, এই স্টাইল গুলো হচ্ছে প্র্যাকটিস করতে করতে হয়। যেমন দেখো এই ছবিতে খেয়াল করে দেখলে দেখবা যে এখানে চেক ইমেল, কম্পিউটারে চেক ইমেল শুরু হলো, মানে কম্পিউটার খুললো, সে ইমেলটাতে গেল, সে চেক ইমেল বা মেইল অ্যাপটা খুললো, তাহলে চেক ইমেলে ক্লিক করলো, মানে এটাকে ইনিশিয়েট করলো। তারপরে সে কি করলো, ওই অ্যাপটা বা ওই ব্রাউজারটা সার্ভারকে রিকোয়েস্ট পাঠালো, সেন্ড আনসেন্ট ইমেল। আচ্ছা, একটা রিকোয়েস্ট পাঠালো, এরপরে তুমি চাইলে সেখানে কিন্তু তুমি সার্ভার থেকে রেসপন্স নিতে পারো। আচ্ছা, এখানে অ্যাকর্ডিং টু দিস এক্সাম্পল এরা এখানে কি করছে, নিউ যদি কোনো ইমেল থাকে সেটার জন্য আবার রিকোয়েস্ট করছে। নিউ ইমেল, নিউ ইমেল যখন রিকোয়েস্ট করছে তখন নিউ ইমেলের একটা রেসপন্স আসছে যে হ্যাঁ তোমার কাছে তোমার নিউ ইমেল আছে। তখন তুমি যখন ওই ইমেলটা যখন তুমি দেখতে পাও ইনবক্সে, যখন তুমি ওইটাতে ক্লিক করো, ওইটাতে ক্লিক করা মানে কি, ওই ক্লিক করা মানে ইমেলটা তখন সার্ভার থেকে তোমার কাছে ডাউনলোড হয়ে আসে। দেখো অ্যারো হেড গুলোর দিকে খেয়াল করো, তাহলে এইটা ডাউনলোড হয়ে আসলো, ডাউনলোড হয়ে আসলো। তখন তুমি সেখানে চাইলে রেসপন্স দেখাতে পারো, ডট ডট দিয়ে রেসপন্স দেখাতে পারো। আচ্ছা, এটা ডাউনলোড ইমেল বললে আসলে এটা তখন সিস্টেমে ডাউনলোড হয়ে যায়, ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যায়। তারপরে ধরো এখানে একটা জিনিস দেখাচ্ছে, লাস্টে একটা দেখাচ্ছে ডিলেট দা ওল্ড ইমেল, সে ওল্ড ইমেল গুলো সার্ভারকে রিকোয়েস্ট করতেছে ডিলিট করার জন্য। এখানে এরপরে আর রেসপন্স দেখায় নেই, এবং নিচের দিকে খেয়াল করো এই দুইটা কম্পিউটার এবং সার্ভার এগুলো কিন্তু নিচের দিকে আরো ডট ডট দিয়ে নিচের দিকে যাবে, নিচের দিকে যাচ্ছে, মানে এই কাজটা চলতেছে, এই কাজটা চলতেছে। সবগুলো সিকোয়েন্স দেখাচ্ছে না, কয়েকটা সিকোয়েন্স এখানে জাস্ট দেখাইছে, 1 2 3 4 5টা সিকোয়েন্স, ও চ্যাট ইমেল সহ 6টা সিকোয়েন্স এখানে দেখাইছে যে দুইটা কম্পিউটার এবং সার্ভারের মধ্যে, ইমেল সার্ভারের মধ্যে ইন্টারাকশন হচ্ছে, সেই ইন্টারাকশনটা কিভাবে এবং কোন অর্ডারে হচ্ছে এটা দেখাচ্ছে। এটাই হচ্ছে সিকোয়েন্স ডায়াগ্রাম। এবং এই যে সিকোয়েন্সিয়াল যে অর্ডারটা, এই সিকোয়েন্সিয়াল অর্ডারটা যে লজিকটা মেনটেন করে, এই কারণে এটার নাম হচ্ছে সিকোয়েন্স ডায়াগ্রাম। অনেক সময় তুমি করতে পারো যে ধরো এই সিকোয়েন্স ডায়াগ্রাম গুলো আমি যেটা বললাম যে এগুলো যত বেশি স্ট্যান্ড অ্যালোন অ্যাপের ক্ষেত্রে জরুরি হয়, তত বেশি এগুলো আসলে ওয়েব অ্যাপের ক্ষেত্রে আমরা খুব বেশি, মানে এখন পর্যন্ত আমার লেকচার, গত বছরের লেকচারে আমি সিকোয়েন্স ডায়াগ্রাম ওদেরকে আঁকতে বলি নেই, ক্লিয়ার। কিন্তু আমি মনে করছিলাম যে তোমরা এটা হয়তো জানো, এই জন্য এখানে আমি ইন্ট্রোডিউস করছি সিকোয়েন্স ডায়াগ্রামটা। এটা পরের লেকচারেও একটু আছে, তোমাদের যদি এটা সম্পর্কে আরো ডিটেলস জানতে হয় এটা নেক্সট লেকচারে আমি তোমাদেরকে আরেকটু বলতে পারবো। আচ্ছা, এছাড়া যদি সিকোয়েন্স ডায়াগ্রামে তোমাদের অন্য কোনো সমস্যা থাকে, তোমরা যারা বলতেছিলে যে বুঝতেছিলে না, তোমরা একটু কথাবার্তা বলো তো দেখি, মানে তোমাদের আসলে কোথায় সমস্যাটা। স্যার মাঝে মাঝে স্যার আমার মনে হচ্ছে স্যার সিকোয়েন্স ডায়াগ্রাম আর অ্যাক্টিভিটি ডায়াগ্রাম যেটা স্যার এটা খুব মানে এগুলোর মধ্যে স্যার একটু গুলাই ফেলি আর কি। আর স্যার এই সিকোয়েন্স গুলা মানে একটার পর আরেকটা কিভাবে হবে স্যার ওইটাও স্যার প্যাচ লাগে মাঝে না, মধ্যে। সিকোয়েন্স ডায়াগ্রাম এবং অ্যাক্টিভিটি ডায়াগ্রাম সিয়াম, আমি বলি এই দুটা কখনোই একরকম গোলানোর মতো বিষয় না। তুমি একটা জিনিস খেয়াল করো, সিকোয়েন্স ডায়াগ্রাম
এখন পর্যন্ত আমরা যেই যতগুলো ডায়াগ্রাম দেখলাম, তোমরা আমাকে জাস্ট একটু বলো তো হায়ারার্কিক্যাল দিক থেকে আমরা আস্তে আস্তে কি ডিপের দিকে যাচ্ছি নাকি আস্তে আস্তে উপরের দিকে আসতেছি? তোমার কাছেই আমার প্রশ্ন, অন্য কেউ চাইলেও উত্তর দিতে পারো। দেখো আমরা ইউজ কেস ডায়াগ্রাম দেখছি, এইটা হায়ারার্কিতে একদম উপরে। তুমি দেখো সিস্টেমটাকে যদি অ্যাবস্ট্রাক্ট ভিউতে বুঝতে চাও, যে কেউ যদি তোমার পুরো ওয়েব অ্যাপটা বুঝতে চায়, সে তোমার পুরো একটা কি কোন ডায়াগ্রাম খুঁজবে বলো তো? স্যার ইউজ কেস ডায়াগ্রাম ফার্স্টে স্যার দেখবেন। হ্যাঁ, তারপরে দেখো তুমি এরপরে আমি অ্যাক্টিভিটি ডায়াগ্রাম দেখাচ্ছি। এখন তোমার ইউজ কেস ডায়াগ্রামে তোমার লগ ইন আছে, অর্ডার কমপ্লিশন আছে, অর্ডার কমপ্লিট আছে, পেমেন্ট আছে, তারপরে ডিসপ্যাচ আছে, তারপরে তোমার অ্যাপটা শেষ হয়েছে, ঠিক আছে? কিন্তু এরপরে আমি অ্যাক্টিভিটি ডায়াগ্রামে জাস্ট সিম্পল একটু জাস্ট লগ ইন দেখানো হয়েছে। তুমি বুঝতে পারতেছো এক একটা ইউজ কেস, ওই যে আমরা যে লগ ইন একটা যদি ইউজ কেস থাকে, ওই লগ ইন ইউজ কেসটাকে অ্যাক্টিভিটি ডায়াগ্রাম দিয়ে আমরা ভাঙলাম, অ্যাক্টিভিটি ডায়াগ্রাম দিয়ে ওইটার আরো ডিটেলস দেখলাম যে এই লগ ইনের মধ্যে কি কি ট্রানজিশন আছে, কি কি স্টেপ আছে। ক্লিয়ার? জি স্যার। তারপরে দেখো, তারপরে গিয়ে আমরা আসলাম কি আরো ডিটেলসে, যে আমার এরপরে হচ্ছে সিকোয়েন্সিয়ালি আমি এই যে লগ ইনটা আছে, এই লগ ইনের মধ্যে সিকোয়েন্স ডায়াগ্রাম যদি লগ ইনের ক্ষেত্রে আঁকতে যাও, তখন কি অবস্থা হবে বলতো? তোমার অ্যাপ, ধরো কম্পিউটারটা হচ্ছে তোমার অ্যাপ, আর ওই সাইডে হচ্ছে তোমার ইউজার। লগ ইনটার একটা সিকোয়েন্স ডায়াগ্রাম তুমি চিন্তা করো তো। স্যার লগইনের ক্ষেত্রে কি স্যার মানে স্যার লগইনের ক্ষেত্রে সিকোয়েন্স ডায়াগ্রামটা কি স্যার একবার আরো ডিটেলস হবে স্যার মনে হচ্ছে স্যার, অ্যাক্টিভিটি থেকে আরো ডিটেলস আরো হবে। ডিটেলস হবে, সেটাই আমি বলছি, আরো ডিটেলস হবে। সেই ডিটেলসটা কিরকম? সেই ডিটেলসটা একদম সিম্পলি একটা লজিক্যাল জিনিস চিন্তা করো। এই যে আমরা যে আগের লেকচার গুলোতে, সরি আমি একটু এই লগইনের এই অ্যাক্টিভিটি ডায়াগ্রাম এটা দেখো, এখানে এটা যদি তুমি ডিটেলস আরো আঁকতে যাও, ধরো এটা যদি তোমার সার্ভারের সাথে ইন্টারাকশন বা সার্ভারের মধ্যে যদি তুমি স্টোর করতে চাও, তাহলে কি হবে? ইউজার একবার নেম ইনপুট দিবে, তাহলে নেম একবার যাচ্ছে, তারপরে সেইটা ইমেল একবার যাচ্ছে, পাসওয়ার্ড একবার যাচ্ছে, ঠিক আছে? এগুলোর আবার রেসপন্স দেখবে। নেমটা যদি তুমি টাইপটা যদি ফিক্সড করে যদি এটা টেক্সট, তাহলে এটা রেসপন্সটা দেখতে হবে না? এটা রেসপন্স দেখবে। তারপরে ইমেলটার টাইপ যদি ইমেল ফিক্সড করে দাও, এটা রেসপন্স দেখবে। পাসওয়ার্ডটার টাইপ যদি পাসওয়ার্ড ফিক্সড করে দাও, এইটা রেসপন্সটা দেখবে। বুঝতে পারছো? তাহলে জি স্যার বুঝতে এইটা, পারছি স্যার। হ্যাঁ এইটাও, প্রত্যেকটা অ্যাক্টিভিটিতে স্যার অ্যাক্টিভিটি ডায়াগ্রামে কোনো মানে রেসপন্স গুলা দেখানো হচ্ছে না, কিন্তু সিকোয়েন্স ডায়াগ্রামে স্যার রেসপন্স গুলা দেখানো হচ্ছে প্রত্যেকটা সিকোয়েন্সের পরে পরে হ্যাঁ যদি কোনো অনেকটা রেসপন্স এরকম, থাকে। অনেকটাই হ্যাঁ অনেকটাই এরকম। আমরা আসলে বেসিক্যালি এতটুকু পর্যন্ত ডিপলি যাচ্ছি ওয়েব ইঞ্জিনিয়ারিং এ, যে তোমাকে আমি তোমাদের থেকে আমার চাহিদা হচ্ছে যে ল্যাব গুলোতে বা তোমরা যখন ডকুমেন্টেড করবা, রিপোর্ট করবা, তোমাদের থেকে আমার চাহিদা হচ্ছে আমি তোমার থেকে পুরো বলবো না যে পুরো সিস্টেমের অ্যাক্টিভিটি ডায়াগ্রাম করো, তাহলে তোমার দেখা যাবে যে পুরো 6 মাস লাগবে যে পুরো তোমার সিস্টেমের অ্যাক্টিভিটি ডায়াগ্রাম ডিজাইন করতে, টু বি অনেস্ট। বুঝতে পারছো? জি আমি স্যার। তোমার থেকে জানতে চাইবো যে তুমি এগুলো প্র্যাকটিস করো কিনা, তুমি এগুলো যখন তোমার অ্যাপটা ডিজাইন করতে গেছো তখন তুমি এগুলো আঁকছো কিনা বা প্র্যাকটিস করছো কিনা। সেটা একটা দুইটা অ্যাক্টিভিটি ডায়াগ্রাম দেখাতে পারো, একটা দুইটা ইউজ কেসের জন্য দেখাতে পারো, বা পুরো সিস্টেমটার ইউজ কেসটা আঁকলা, তারপরে দুই একটা ইউজ কেসের কয়েকটা অ্যাক্টিভিটি দেখালা, তারপরে কয়েকটা অ্যাক্টিভিটির কয়েকটা সিকোয়েন্স ডায়াগ্রাম দেখালা। ক্লিয়ার? জি স্যার। বুঝতে পারছো? ঠিক জি আছে, স্যার। হ্যাঁ, এইটাই। আমি এই তোমাদেরকে এই স্লাইডটা এখনই দিয়ে দিচ্ছি। আশা করছি যে তোমরা এই স্লাইড স্যার প্লাস দুইটা, হ্যাঁ বলো। স্যার ওই সিকোয়েন্স ডায়াগ্রাম নিয়ে একটা কোয়েশ্চেন ছিল আর কি। হ্যাঁ বলো। স্যার একটু ইয়েটাতে মানে সিকোয়েন্স ডায়াগ্রামের ইয়েটা দেখতে ভালো হতো। জি স্যার, এখানে হচ্ছে এই যে কম্পিউটারের থেকে যে ব্লকটা ভার্টিক্যালি গেছে হ্যাঁ ওইটা হচ্ছে স্যার কন্টিনিউয়াস। তো হ্যাঁ আর সার্ভার থেকে যেই ব্লকগুলো গেছে ওগুলো ইয়ে কেন, আর এগুলো এই ব্লকগুলোর মানে
লেংথটা কিসের উপর ডিপেন্ড করে? কোনটা ওই এই ছোট ছোট ব্লক গুলো? জি স্যার। তুমি যেটা বলতেছো সার্ভার সাইডের যে ব্লকটা? জি স্যার, সার্ভার সাইডের ব্লক গুলো মানে এটা মানে কন্টিনিউয়াস না কেন, আর কম্পিউটারের ব্লকটা মানে কন্টিনিউয়াস কেন? স্যার ওই রেক্টেঙ্গুলার যে ব্লক গুলা স্যার, ডট ডট গুলা যে স্যার আছে ওইগুলার উপরে যে স্যার আবার রেক্টেঙ্গুলার ব্লক গুলো আছে ওইগুলোর কথা বলতেছে আপু। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে এই ব্লকগুলোর কোনো সাইজ লিমিটেশন নাই। আচ্ছা, এইটা সাইজ লিমিটেশন নাই ইন দ্য সেন্স যে এটা কত বড় তুমি আঁকবা, এটা সাইজ লিমিটেশনটা হচ্ছে এখন ধরো বলবো যে তোমাকে এখন আসলে অনেক ডিটেলসে চলে যেতে হবে নেটওয়ার্কিং এর মধ্যে। এখন নেটওয়ার্কিং এ তুমি জানো যে সার্ভারের সাথে যে 2 ওয়ে হ্যান্ডশেকিং আছে, তোমরা নেটওয়ার্কিং পড়তেছো এখন? হ্যাঁ স্যার। জি স্যার। এই হ্যান্ডশেকিং পড়ছো? টিসিপি রিকোয়েস্ট ইউডিপি হ্যান্ডশেকিং Yes, sir. পড়ছো? জি বুঝি স্যার, নাই বলছি। তো? পড়ছো, তাই ওইখানে যে টাইমিং গুলো, এই টাইমিং গুলোর একটা লজিক্যাল সেন্স বোঝানোর জন্য এই ব্লক গুলো সার্ভার সাইডে এভাবে দেয়া হয়েছে। বুঝতে পারছো? কারণ সার্ভার অলওয়েজ নট কন্টিনিউয়াস। কেন সার্ভারটা কেন কন্টিনিউয়াস না? কারণ সার্ভারকে তোমার জন্য সবসময় বিজি রাখতে পারবে না। কারণ সার্ভার এট দ্য সেম টাইম সার্ভার কিন্তু আরো অনেক ইউজার, আরো অনেক কম্পিউটারকে কি করছে, সার্ভ করতেছে। তোমার কম্পিউটারটা হচ্ছে তোমার জন্য ফিক্সড। তোমার কম্পিউটার থেকে তুমি যতক্ষণ খুশি ততক্ষণ তোমার টাইমিংটা হচ্ছে পুরো এই ব্লকটা, ক্লিয়ার? আর সার্ভার যেই সময়টুকু তোমাকে দিচ্ছে সেটা হচ্ছে সার্ভার সাইডের ওই ছোট ছোট ব্লকগুলো। জি স্যার, বুঝতে পারছি। বুঝতে পারছো? এবং এগুলো আঁকার সময় ইউ ডোন্ট নিড টু ওয়ারি অ্যাবাউট দিস থিংস। এইটা তুমি যে এই পয়েন্টে গেছো অ্যাপ্রিশিয়েট করি, কারণ এগুলো ধরো এগুলো তো আমাদের দেশে তো এভাবে পড়ালেখা নাই। এগুলো ধরো সাইড বাই সাইড যখন তুমি 3 ওয়ে হ্যান্ডশেকিং পড়বা, নেটওয়ার্কিং খুব ডিফারেন্ট একটা জিনিস। টিপি হ্যান্ডশেকিং দিয়ে তুমি পিএইচডি করতে পারবা, তোমাকে আমি বললাম। এখন টিসিপি হ্যান্ডশেকিং এ এই যে উইন্ডো গুলো আছে, এই উইন্ডোগুলোকে বলা হয় ফ্রেম। এই টাইমিং ফ্রেমটা বোঝানোর জন্য এখানে সার্ভারকে এখানে আমরা ডিসক্রিট করে দিয়েছি। সার্ভারগুলোকে এখানে ডিসক্রিট করে দেওয়া আছে, কারণ সার্ভার ইটস নট অনলি ফর ডেডিকেটেড ফর ইউরসেলফ, ডেডিকেটেড ফর অল ওভার দ্য ওয়ার্ল্ড। এখন তোমার জন্য সেই নির্দিষ্ট একটা সময় রাখছে, এই জন্য এটাকে এতটুকু দেখছে। এটা তুমি যদি বলো যে স্যার এটা আমি আরো ছোট আঁকবো, কোনো সমস্যা নাই। বুঝতে পারছো? আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা এর পরে যে দিন অনলাইন হোক অফলাইন হোক যখন আমি ক্লাস নিব, আমরা নেক্সট ক্লাসে আরো 2টা ছোট ছোট সুন্দর মডেলিং দেখব, যেগুলো ওয়েব ইঞ্জিনিয়ারিং এ খুবই ইম্পর্টেন্ট। একটা হচ্ছে নেভিগেশনাল মডেলিং, একটা প্রেজেন্টেশন মডেলিং। যেই 2টা আসলে ওয়েব ইঞ্জিনিয়ারিং এ সবাই করে, আর কিছু না করুক ওই 2টা মডেলিং করে টিচারদেরকে দেখায়, ওই 2টা মডেলিং করে কোম্পানিকেও দেখায় যে নেভিগেশনাল মডেলিং পেজ টু পেজ লিঙ্ক আপ গুলো কিরকম। তারপর হচ্ছে প্রেজেন্টেশন, মানে একটা বড় পেজের একটা ছবি আঁকে, ছবি এঁকে কোথায় টেক্সট বসে কোথায় লোগো বসে, এগুলো হচ্ছে প্রেজেন্টেশন। তো ওগুলো আসলে ওয়েব ইঞ্জিনিয়ারিং পার্সপেক্টিভে কিভাবে আঁকতে হবে সেটা নেক্সট লেকচারের মধ্যে আছে। তারপরে তো তোমাদের মোটামুটি মডেলিং শেষ। এরপরে তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে যে তোমরা প্রজেক্ট কতদিন পর্যন্ত করতে পারো, করতে থাকো। এর পাশাপাশি থিওরিটিক্যাল অন্য ক্লাসগুলো চলবে আর কি। ঠিক আছে, আজকে আমি তাহলে এখানে শেষ করছি। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। সবাই ওই অ্যাটেন্ডেন্স দিয়েছো? না স্যার, না স্যার। মানে যারা তাহলে আগে ছিল তারা তো দিছে। টাইপ করে দাও, যারা অ্যাটেন্ডেন্স দাও নাই টাইপ করে দাও। আর অ্যাসাইনমেন্ট কয়জন জমা দিয়েছো তন্ময় কি বলতে পারবে আমাকে? স্যার আমি আপনাকে একটু পরে জানাই। তোমরা কি আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালি গিয়ে ওর কাছে দিয়ে আসছো নাকি একজন দিয়ে আসছো সবগুলো? না স্যার, আমি দিয়ে আসিনি, আরেকজন দিয়ে আসছে। সবারই দেওয়ার কথা। তৌহিদ ভাই মনে কালেক্ট করছে। ওই দিন মেবি 75 থেকে 76 জনের মতো, আমি স্যার শিওর বলতে পারবো না। আচ্ছা, নিজে ঠিক নিজে আছে। অনেকে জমা দিছে তো ওই জন্য। তাহলে তুমি আমাকে কিছুক্ষণের মধ্যে মেসেজ দিয়ে জানাবা যে কয়জন অ্যাসাইনমেন্ট জমা দিয়েছে। ঠিক আছে, কালকে আমি ওর থেকে কালেক্ট করে নেওয়ার চেষ্টা করবো আর কি।
জি আর স্যার। তোমাদের ক্লাস টেস্ট এবং অ্যাসাইনমেন্টস এর মার্কস, মানে ক্লাস টেস্ট তো এখনো নেওয়া হয় নাই, এই যে এই দুইটা আমি তোমাদেরকে যখন নিব তারপরেই তোমাদেরকে এগুলো আমি শেয়ার করে দিব। তাহলে তোমাদের সাথে একটা ট্রান্সপারেন্ট থাকা যাবে, কারণ তোমরা সেমিস্টার ওয়াইজে ডেফিনেটলি ক্লাস অ্যাটেন্ডেন্স, ক্লাস টেস্ট, অ্যাসাইনমেন্ট এগুলো কিন্তু অনেক মার্কস। তো খুব ইজি মার্কস পাওয়া আবার খুব কঠিন। তো একটু ভুল না করলে, যখন যে অবস্থায় থাকো না কেন, ক্লাসগুলো একটু অ্যাটেন্ড করার চেষ্টা করো, অনলাইনে হোক অফলাইনে হোক। আর একটা হচ্ছে অ্যাসাইনমেন্ট এবং ক্লাস টেস্ট অবশ্যই অ্যাটেন্ড করবে। ঠিক আছে, তাহলে আজকে এখানে ক্লাস শেষ করছি। তাহলে তন্ময় তুমি আমাকে ইনফরমেশনটা জানাই দিবে। ঠিক আছে, জি স্যার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসসালাম।